ঘর থেকে সুপ্রিয়ার মোবাইল খুঁজে পেলাম, মোবাইলের কল লিস্ট চেক করে কোথাও অরূপের নম্বর খুঁজে পেলাম না। মোবাইল আর ছবি নিয়ে চলে এলাম আমি। সুপ্রিয়ার মোবাইল ফোন থেকে শেষ নম্বরটায় ফোন করলাম, ফোন সুইচড অফ। রত্না মাসিমা আমার কাছে এলেন। অরূপের চিন্তায় উনি ঘুমোতে পারছেন না। আমার কথা মতো তিনি অরূপের বিয়ের তারিখ ঠিক করে ফেলেছেন। বাচ্চারা খুব মনমরা হয়ে আছে, কেউ খাওয়া দাওয়া করছে না। ওদের অনেক বুঝিয়ে খাওয়ানো হলো। থানায় গেলাম, অফিসার দে আমাকে অরূপের সঙ্গে দেখা করার পারমিশন দিলেন না। মন্ত্রী অভয় বিশ্বাসের নাম বলায় কাজ হলো। অরূপকে দেখে খারাপ লাগলো, ওকে ছবিটা দেখিয়ে জানতে চাইলাম সে অনুব্রতকে চেনে কিনা। চিনিস না? এই লোকটা সুপ্রিয়া সান্যালের হাজবেন্ড, অনুব্রত সান্যাল। উনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার ছিলেন। আমার ধারণা ইনি একজন ব্ল্যাকমেলার। এই অনুব্রত সান্যাল যাকে ব্ল্যাকমেল করছিল সে প্রথমে অনুব্রতকে খুন করে, তারপর সুপ্রিয়া সান্যালকে, আর তারপর তোকে সে ফাঁসায়। তুই ছবিটা দেখলি তো? এই ছবিটাতে কিন্তু তুইও আছিস। ভালো করে মনে করে দেখ অরূপ, তোর মনে নেই ছবিটা কে তুলেছিল বা ছবিটা কোথায় তোলা? বৌমনি, যে পার্টির ছবিটা তোমার কাছে আছে ওটা ডেপুটি কমিশনারের নাতির বার্থডে পার্টি ছিল। আর ওই ছবিতে যে লোকটার সাথে আমি কথা বলছি সেই লোকটার সাথে তো ওই পার্টিতে আমার প্রায় 3 বছর বাদে দেখা হলো, আর তাই জন্য আমার মনে আছে। তুই ভালো করে মনে করে দেখ, সুপ্রিয়া সান্যাল কি ওই পার্টিতে ছিল? বৌমনি, আমি ওই ভদ্রমহিলাকে শুধু মৃত অবস্থাতেই দেখেছি। ওই তার আগে ভদ্রমহিলাকে কখনো কোথাও দেখিনি। ম্যাডাম, সময় হয়ে গেছে, এবার চলে আসুন। ভাবিস না অরূপ, খুব শিগগিরই তোকে আমি এখান থেকে বের করে নিয়ে যাব, দেখিস। বৌমনি, এই ছবিটা আর এই মোবাইলটা তুমি কোথা থেকে পেলে? সুপ্রিয়া সান্যালের ফ্ল্যাট থেকে। বৌমনি, ওই ফ্ল্যাট তো সিল করা, তুমি ওখানে কি করে গেলে? সে গল্পটা তো বিয়ের বাসর রাতে বলবো। আগামী রবিবার মাসিমা তোর বিয়ে ঠিক করেছেন। তার আগে যে করি হোক তোকে আমি এখান থেকে বের করে নিয়ে যাব। আমার এখন অনেক কাজ, সময় নষ্ট করলে চলবে না অরূপ, সাবধানে থাকিস। আসি। পুলিশের বড় কর্তার পার্টিতে অনুব্রত, তার মানে পুলিশের বেশ উপর মহল অব্দি ওর চেনা জানা ছিল। সেই চেনা জানার কাউকে কেউ ব্ল্যাকমেল করছিল যে ওকে খুন করে আর অরূপকে ফাঁসায়। কিন্তু কার সাথে চেনা জানা থাকতে পারে? ওখানে তো সবাই বড় অফিসার, কে জানতে পারে এটা? সুপ্রিয়ার বাড়ির লোক? হ্যাঁ, ওদের কাছ থেকে কিছু জানা যেতে পারে। পুলিশের বড় কর্তা অনুব্রতর সঙ্গে চেনাশোনা? না, সেরকম আলাদা করে ওর সঙ্গে কারো চেনা জানা ছিল আমি তো জানি না। তবে ওর পেশার খাতিরে অনেক বড় দরের লোকজনের সঙ্গে ওর জানা বা পরিচিতি ছিল, এটুকু বলতে পারি। কি গো, তুমি কিছু জানো? আমি কি ওদের সব চেনা লোকের খবর রাখতাম? ও কোথায় যেত, কাদের সঙ্গে মেলামেশা করতো, আমি কি করে জানবো বলো তো? আচ্ছা, তোমার সাথে তো তোমার দিদির কথা হতো, আর তুমি কিছু বলতে পারো এই বিষয়ে? ডেফিনেটলি তো কিছু বলতে পারবো না, তবে আমার যা মনে হয় জিজুর পুলিশের ওপর মহলের সাথে কিছুটা চেনাশোনা ছিল। আচ্ছা, সেটা কোন লেভেলে, কার সাথে, সেটা কিছু জানো? না, অতটা তো জানি না, তবে মাঝে পাড়ার একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছিল। তখন জিজু বলেছিল যে দেখ, যদি বেশি বাড়াবাড়ি করে তো আমাকে বলবি। সারা জীবন জেলের ঘানি টানাবার মতো জানাশোনা আমার আছে। শুধু এইটুকু বলেছিল? তারপর কি কোনো অ্যাকশন নেওয়া হয়? অ্যাকচুয়ালি না, ওই ব্যাপারটা না এমনি মিটে যায়, তাই জামাইবাবুকে আর কিছু করতে হয়নি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, আপনারা প্লিজ একটু ভেবে জবাব দেবেন।
ধরুন অনুব্রত বাবুর কাছে কোনো একটা জিনিস লুকিয়ে রাখার মতন আছে, তাহলে উনি সেটা কোথায় লুকিয়ে রাখবেন বলে আপনাদের মনে হয়? লুকিয়ে রাখার কথা বলছেন কেন? না মানে ওর কাছে কি জিনিস থাকবে যা ওকে লুকিয়ে রাখতে হবে? আপনাদের মেয়ে থানায় একটা কমপ্লেন করেছিল, আর তাতে উনি লিখেছিলেন যে তাকে নাকি মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তার কাছে নাকি কোনো একটা দামি জিনিস লুকোনো আছে। আমার বিশ্বাস সেই দামি জিনিসটার জন্যই কিন্তু আপনাদের মেয়েকে খুন হতে হয়েছিল। আর আমি যদি খুব ভুল না হই তাহলে আপনাদের জামাইকেও এই একই কারণে মরতে হয়েছিল। সে কি বলছেন আপনি? ও তো একটা অ্যাক্সিডেন্টে। দেখুন, দুর্ঘটনা কিন্তু ঘটানোও যায়, আর আমার ধারণা এই ক্ষেত্রে সেটাই হয়েছিল। আমার বিশ্বাস দুজনকে একই জিনিসের জন্য মরতে হয়েছিল। কি জিনিস এটা? এটা তো আমারও প্রশ্ন। এমন কোনো জিনিসের কথা আপনারা জানেন কি? সুপ্রিয়া কি কোনো কিছু উল্লেখ করেছিল, কোনো বিষয় কখনো আপনাদের কাছে? না, কখনো তো কিছু শুনিনি। না আমিও শুনিনি। ধরুন অনুব্রতর কাছে সেরকম একটা কোনো জিনিস যদি থেকেও থাকে, তাহলে সে সেটা কোথায় লুকোবে? জামাইবাবু সেটা কোথায় লুকোতো কারোর পক্ষে কেস করা অসম্ভব। কেন? কারণ জামাইবাবু প্রচন্ড শার্প ছিল, কোথায় কি রাখতো আন্দাজও করা যেত না, কাউকে কিছু বলতোও না, প্রচন্ড চাপা প্রকৃতির মানুষ। ইভেন কাজকর্মের ব্যাপারে কারোর সাথে কোনো ডিসকাসও করতো না। জানলে কেবল একজনই জানতো। কে? আমার বড় মেয়ে। ওর কাছে কিচ্ছু গোপন রাখতো না, ওকে বড্ড ভালোবাসতো গো। ওকে সুখী রাখার জন্য ও সব কিছু করতে পারত। আর যেদিন অত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, শেষ মুহূর্ত পর্যন্ত ও প্রাণটুকু ধরে রেখেছিল শুধু ওকে শেষ কথাগুলো বলবে বলে। আমি এখনো চোখের সামনে সেই দিনটা দেখতে পাই। অনুব্রত, কি হয়েছে? কেমন আছে ও? কি হয়েছে ওর? কি আপনারা এখানে আসতে পারেন না? আমাকে একটু ওর কাছে যেতে দিন প্লিজ। এখন এই অবস্থায় আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন না। ঠিক আছে ওনারা আসতে দিন। ডক্টর, কি হয়েছে? কেমন আছে বলুন না। প্লিজ রিল্যাক্স। দেখুন চেষ্টার ত্রুটি নেই, কিন্তু মানে কিচ্ছু হবে না, দেখো আমি এসে গেছি, তোমার কিচ্ছু হতে দেবো না আমি। তুমি এসেছো? সাবধানে থেকো। কি হয়েছে? আমি যাচ্ছি সুপ্রিয়া। অনুব্রত, না অনুব্রত। তোমার মুখে আছে যেন মুছে না যায়। অনুব্রত, তোমার চোখের কাজল যেন ছুঁয়ে না যায়। অনুব্রত, আচ্ছা, তুমি বলছিলে যে তোমার দিদি শেষের দিকে খুব টেনশনে থাকতো, তার সবসময় মনে হতো কেউ যেন তাকে ফলো করছে। আর কিছু কি বলেছিল আপনাদের কখনো? না, তবে
আমার বলার পর দিদি পুলিশে কমপ্লেন করেছিল হয়তো, আর তারপর তো ঠিক আছে, ধন্যবাদ। যদি দরকার হয় আমি পরে আবার আসবো, আপনাদের সাথে কথা বলবো। নমস্কার। তাই বলে তুমি কাউকে না বলে রূপর সঙ্গে একা একা দেখা করে আসবে? তোমার একবারও আমাদের কথা মনে হলো না যে বাড়িতে আমার নন্দার মনের অবস্থা কি? তুমি একা একা দেখা করে এলে, আমরা যেতে পারলাম না। না মাসিমা, আপনি বিশ্বাস করুন, আমি যখন যাচ্ছিলাম আমি জানতাম না ওর সঙ্গে দেখা করতে পারবো কি পারবো না। পুলিশটা আমাকে প্রথমে ঢুকতেই দিচ্ছিল না, অনেক কষ্টে আমি অরূপের সঙ্গে দেখা করেছি। আমি তো শিওর ছিলাম না না যে অরূপের সঙ্গে দেখা হবে কি হবে না। শেষমেশ তো তুমি দেখা করেছো, সেটা ভয় পাইয়ে হোক জোর খাটিয়ে হোক দেখা তো করেছো। তো আমাদের সেভাবে দেখা করাতে তো আমি বুঝতে পারছি না। আমি রূপর মা, আমি দেখা করতে পারলাম না, তুমি দেখা করে এলে। মা কি হচ্ছেটা কি? কেন এভাবে দিদিভাইকে তুমি বলছো? এই মুহূর্তে ভাইয়ের সাথে দিদিভাইয়ের কথা বলাটা, দেখা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাইকে বের করে আনাটা অনেক বেশি দরকার মা। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে কোথায়? এতদিন তো চলে গেল, কোনো লাভ হলো? খালি দৌড়ি সার। পরমা, আমি বলে দিচ্ছি এই কাজ তোমার নয়, তুমি এটা পারবে না করতে। নন্দু তোকে আমি বলেছিলাম না, ওর খালি কথাই সার। তুমি না জেনে শুনে কেন বলছো এসব দিদিভাইকে? ভাইয়ের জন্য আমাদের যতটা কষ্ট হচ্ছে দিদিভাইও ঠিক ততটাই কষ্ট হচ্ছে, সেই জন্যই এরকম ছোটাছুটি করছে পাগলের মতো। আর আমার বিশ্বাস পারলে একমাত্র দিদিভাই পারবে ভাইকে ছাড়িয়ে আনতে। ছাড় নন্দু, আমি তোর বাবাকে ফোন করেছি, ও 2-1 দিনের মধ্যে চলে আসবে। আমরা অন্য গোয়েন্দা ঠিক করব, উকিল লাগাবো এবং দরকার হলে পুলিশের ওপর মহলে কথা বলবো রূপকে ছাড়িয়ে আনতে। কত বড় বড় কথা। মাসিমা, আপনি বিয়ের দিন ঠিক করুন, আমি রোববারই রূপর বিয়ে দেব, বাজার করুন, দোকান বাজার করুন। যদি তুমি রূপকে সত্যি নিজের ভাইয়ের মতো ভালোবাসতে তাহলে ওকে ছাড়িয়ে আনতে এত দেরি করতে না। মা পাগল হয়ে গেছে দিদিভাই, পুরো মাথাটা খারাপ হয়ে গেছে মার। আমি মার হয় তোমার কাছে সরি চাইছি। প্লিজ দিদিভাই, তুমি মার কথায় কিছু মনে করো না। তুমি দেখো বাবা আসলে মাকে ঠিক সামলে নেবে। না না, আমি কিচ্ছু মনে করিনি মাসিমার কথা। আমিও তো মা, মাসিমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। আসলে আমার মনটা খুব খারাপ, জানিস তো। আজ লকআপে অরূপকে দেখে এত কষ্ট হচ্ছিল আমার। ভাই কেমন আছে গো? একজন নির্দোষ মানুষকে যদি লকআপে ভরে রাখা হয় যেরকম থাকে সেরকম। আচ্ছা, ওই ফোনের ব্যাপারে কিছু জানা গেল না? না কোনো ক্লু পেলে? না রে নন্দা, দুটোর জট কোনোটাই খুললো না। সুপ্রিয়ার ফোন নাম্বারটা অরূপ চেনে না, আর ওই অনুব্রত মানে সুপ্রিয়ার স্বামী, তাকেও অরূপ চেনে না। অদ্ভুত ব্যাপার। তাহলে পেছনে বসে কে কলকাঠি নাড়ছে দিদিভাই? বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। দেখ, অনুব্রতকে না চেনাটা স্বাভাবিক, মেনে নিচ্ছি, কিন্তু এই ফোনের ব্যাপারটা জট খোলার বদলে না জট আরো পাকিয়ে যাচ্ছে। আরে দিশা এসেছে? হ্যাঁ এসেছে, বললো কটা দিন একটু মিমির সাথে কাটাবে, মিমিটা একা পড়ে গেছে। ভালো করেছে এসেছে, মিমির সাথে একটু গল্প করুক, হয়তো ওর ভালো লাগবে। মিমি তো সেই মন খারাপ করেই বসে আছে, কোনো কথাও বলছে না দিশার সাথে। ঠিক আছে, আমি শাড়িটা পাল্টে যাচ্ছি মিমির কাছে। মিমি, আমরা সবাই মিলে তোকে এত করে বোঝানোর চেষ্টা করছি, তুই কেন বুঝছিস না বলতো? আমাদের কারোর উপর কি তোর কোনো বিশ্বাস নেই বল? আমার ভালো লাগছে না। পুলিশকে ওরা ছাড়তে বাধ্য। আমার কথা মিলিয়ে দেখে নিস দিদি ভাই, ওই দোষী ছেলেকে পৃথিবীর কোনো জেল আটকে রাখতে পারবে না। যারা ওকে মিথ্যা অপবাদ দিয়েছে, বড়নাথ বউ তাদেরকে টপাটপ ধরবে আর জেলে পড়বে। তুই দেখে নিস। মিমি, টাকা আমার দিকে টাকা, তুই এত ভাবিস না। জানি
ভাবিস না বলাটা যতটা সহজ করাটা ততটাই কঠিন। কিন্তু তুই দেখিস বৌমনি যখন কথা দিয়েছে তখন অরূপদাকে নিয়ে ফিরবেই। তুই প্লিজ এত টেনশন করিস না, প্লিজ। তাই না তাই, তুই একটু মেয়েটার মাথাতে ভালো করে ঢোকা দেখে নিয়ে কথাটা দিশা। আমার কথা তো কানে তুলবে না। দুদিন ধরে চাদর মুড়ি দিয়ে বসে আছে, না নখ কাটছে। তো আর কি করবো বলো, সবকিছু তো আমার জন্যই হলো। মিমি, তুই কি বলছিস এসব? হ্যাঁ, কি হয়েছে তোর জন্য? টাকা আমার দিকে, তোর জন্য কিচ্ছু হয়নি। আর এসব কথা একদম বলবি না, মেজদা শুনলে কিন্তু খুব রাগ করবে। যত সমস্ত আজগুবি কথা। চল তো ওঠ তো, এইভাবে বসে থাকলে না এরকম উল্টো পাল্টা চিন্তা আরো মাথায় ঘুরবে। চলো। ঠিক কি করবো আমি? মিমি, এইভাবে বসে থাকলে না রোববারটা দেখবি ঝপ করে চলে এসেছে। আর তখন অরূপদাও ফিরে আসবে আর আমরা সবাই বিয়ে বাড়ি নিয়ে হই হুল্লোড় করবো। তখন কিন্তু তোকে এই ভূতের মধ্যেই বসে থাকতে হবে। বিয়ের কোণে পেটটি সেজে বসে থাকবে, তখন আমি না হয় বিয়ের কোণে সেজে ওই মিমি দিদিভাইয়ের জায়গায় বসে পড়বো। কি বলিস দিশা? একদম ঠিক বলেছে ঠাম্মা। এই মিমি, চল ওঠ, এভাবে আর প্লিজ বসে থাকিস না তো। জানিস তো আমি তোর জন্য বিয়ের শপিং করা অলরেডি শুরু করে দিয়েছি। তোর পছন্দ মতো কত কিছু কিনেছি। চল 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 চল, প্লিজ দেখবি। চল না, চল 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 চল। বাবা, তোরা কেন বুঝতে পারছিস আমার ভালো লাগছে না? কেন ডিস্টার্ব করছিস তোরা? খটকা লাগছে জানেন, খুব খটকা লাগছে। কি একটা কথা মনে আসি আসি করছে, কিন্তু কিছুতেই মনে আসছে না। একটা কথা জানেন কানে লাগলো আমার, কিন্তু কি কথা? এমন একটা জিনিস যেটা তো আমার চোখের সামনেই আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না, ধরতে পারছি না। এটা কে কি একটা বললো, কি বললো মনেই করতে পারছি না জানেন তো। না, আজ আর মনে পড়বে না। চাই একবার মিমির সঙ্গে দেখা করে আসি। জানেন, অরূপের জন্য না মিমির মনটা খুব খারাপ। চাই। ঘোষবাবু, ঘোষবাবু। স্যার শুনুন, আমি একটু বাড়ি যাচ্ছি, কয়েকদিন টানা ডিউটিতে আছি, শরীরটা একটু রেস্ট চাইছে। হ্যাঁ, তা তো হবেই, কদিন ধরে যে প্রেশার চলছে। আপনি তো থানাতেই আছেন, এদিকটা একটু সামলে নেবেন। ওকে স্যার। আর শুনুন, খুব দরকার না হলে আমাকে ফোন করবেন না, আর আমার বাড়ির ঠিকানা বা ফোন নাম্বার কাউকে দেবেন না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান স্যার, আমি এখানে রয়েছি, আমি সব সামলে নেব, কিছু চিন্তা করবেন না। গুড। এই শাড়িটা যা মানাবে না মিমিকে, একদম ওর জন্যই বানানো হয়েছে। অরূপদা তো দেখে একেবারে ফিদা হয়ে যাবে। বাহ, ভারী সুন্দর তো। এই মিমি, মুখ হাঁড়ি করে থাকলে কিন্তু ওই শাড়িটা আমি পরে নেবো। হ্যাঁ ঠাম্মা, একদমই তাই। আর শোনো, শুধু কিন্তু এই শাড়িটা পরলে হবে না, সাথে এই জুয়েলারিটাও পরতে হবে। দেখো কি সুন্দর না? আর হ্যাঁ ঠাম্মা, এই যে এই চুটটা দেখছো না, এটা অরূপদার জন্য। অরূপদাকে যা হ্যান্ডসাম দেখতে, খুব ভালো মানাবে বলো বউ ভাতের দিন। হ্যাঁ মানাবে ভাই, কি খুব মানাবে। তবে বিয়ের দিনে তো ধুতি পাঞ্জাবি পরলেই ভালো হয়। এই সন্ধিশা, ওই অরূপের জন্য একটা বেশ ভালো দেখে পাঞ্জাবি কিনে আনবি। হ্যাঁ, বেশ গর্জাস। হ্যাঁ ঠাম্মা, তা তো আনবই, কিন্তু এরপরে যে জিনিসটা আছে সেটা দেখে আমার বোনের মনটা পুরো খুশ হয়ে যাবে। দেখো ঠাম্মা, এই দেখো। ওটা কি রে? এটা হচ্ছে মেকআপ কিট। ওহো, ওই চোখে আলতা আর পায়ে কাজল দেবার জিনিসপত্র সব ওতে আছে তো? হ্যাঁ, তাই তো। ও ঠাম্মা, চোখে আলতা কেন লাগাবে? এই যে দেখো, এটা হচ্ছে আইশ্যাডো, এটা ব্লাশার, আর এগুলো হচ্ছে তুলি, আর এটা হচ্ছে মাস্কারা। মস্কারা হচ্ছে? আচ্ছা, এই এক বাক্সে সব ধরে গেল? হ্যাঁ,
না না ঠাম্মাও, আমাদের ভুলো সুন্দরী তো সাজতে খুব ভালোবাসে, তার জন্যই আমি এগুলো সব নিয়ে এসেছি। বলতে পারো আমার তরফ থেকে বিয়ের গিফট। দেখ না মিমি। বলছি তো আমার কিছু ভালো লাগছে না, কেন বুঝতে পারছিস না? বৌমনি, বৌমনি প্লিজ তুমি ওকে বোঝাও না, আমার এসব কিছু ভালো লাগছে না। এবার কিন্তু আমি সবকিছু ভেঙে দেবো, সবকিছু ভেঙে দেবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মিমি, তুই কাঁদিস না, তুই চুপ করে। অনুব্রত মারা যাবার আগে যেন কি বলেছিল? অনুব্রত চোখের কাজল যেন ছুঁয়ে না যায়। চোখের কাজল যেন না ধোয়, সে চোখের কাজলের কথা হঠাৎ বলল কেন? বিধবা হলে সবার আগে মুছে কপালে লাল টিপ, সে বলতে পারতো টিপ মুছো না, কাজল ধুয়েও না। এটা কেন বলল? কাজল কাজল কাজল, হ্যাঁ এটাই, ঠিক 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 এটাই, এটাই এতক্ষণ আমার মনে খচখচ করছিল।